হ্যালো গল্প লাফার্স, হৃদয় মাঝে তুমি চ্যানেলে আমি মাফি। আমাদের চ্যানেলে নতুন নতুন রোমান্টিক, স্যাড ও মাফিয়া টাইপ গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর লাইক দিতে মোটেও ভুলবেন না। দুহাতে গরম শিক নিয়ে দাঁড়িয়ে আছে তুর্য, মুখে একটা ভিড়ে হাসি। আস্তে আস্তে এগিয়ে আসছে শুভার দিকে। যতই এগিয়ে আসছে ততই পিছিয়ে যাচ্ছে শুভা। আসবে না আমার কাছে। আর দেখো, আমি কিন্তু বলে দিচ্ছি আসবে না কিন্তু। তোমার হাতে ওটা কি? এ কি বউ, তুমি এইভাবে ভয় পাচ্ছ কেন? তুমি তো জানো আমি একটু অন্যরকম ভাবে ভালোবাসা প্রকাশ করি। আজও চিনলেন আমাকে? মুখে একটা ভিলেনি হাসি দিয়ে আগাতে আগাতে বলল। শুভা ভয়ে পিছুতে পিছুতে বিছানার সাথে ঠেকে বিছানায় বসে পড়ল। আর এইদিকে তুর্য একদম শুভার কাছাকাছি এসে তার পায়ের কাছে হাঁটু গেড়ে বসলো। তারপর দু হাতের গরম শিক দুটো পাশে রেখে শুভার কাঁপা কাঁপা পা শক্ত করে ধরে পায়ের পাতা হাঁটুর উপর রাখলো। বাহ, নুপুর পরেছ পায়ে দেখছি বউ, কি সুন্দর ঝুনঝুন করে বাজছে। ভালোই, কিন্তু আমার কথা হলো, কেন পড়েছ নুপুর? কি হলো? মাথা নিচু করে চুপ করে কান্না করে কোনো লাভ নেই। আই ওয়ান্ট মাই আনসার। তুমি কিন্তু ভালো করে জানো, এভাবে আমার কথার জবাব না দিয়ে কেউ চুপ করে থাকলে আমি সেটা মোটেও টলারেট করতে পারি না। আর সেটা যদি হয় আমার বউ, তাহলে? ইচ্ছে হচ্ছিল পড়ার। ও, ইচ্ছে হয়েছিল? তোমার ইচ্ছে হয়েছিল নূপুর পরে বাইরে যাওয়ার, আর বাইরের ছেলেগুলোকে তোমার এই সুন্দর পায়ের পাতা দেখানোর, রাইট? না, এমন কিছু না। আসলে কিছু না? এমন তোতলাচ্ছ কেন? তুমি জানতে না বাবু যে আমার অনুমতি ছাড়া তুমি কিছু করো আমার সেটা মোটেও ভালো লাগে না। তাহলে আমার কাছে না শুনে নূপুর পরে বাইরে বেরোলে কেন? কেন? চিৎকার করে বড় বড় চোখে হুঙ্কার ছেড়ে বলল তুর্য। তুর্যের এমন ধমকে পুরো শরীর সমেত কেঁপে উঠল শুভার। আমার ভুল হয়ে গেছে, আর হবে না। আমাকে ক্ষমা করে দাও, আর হবে না। বউ, ভুল করলে তো শাস্তি পেতেই হবে। আমি একদম চাই না আমার জানেমান কোনো রকম ভুল করুক। শাস্তি না দিলে শিখবে কি করে? কিন্তু কি শাস্তি দেওয়া যায় বলো তো? হ্যাঁ, আমি বরং তোমার এই সুন্দর ফর্সা পায়ের পাতাটা কুচিত করে দিই, তাহলে আর কেউ এখানে তাকাবে না। আর পরবর্তীতে না বলে কিছু করতে গেলে তোমার এখানে তাকালে তুমি আগে থেকে ভুল শুধরে নিতে পারবে। ভালো আইডিয়া, তাই না? না না, আমি বলছি তো আর হবে না। এখন থেকে তুমি যা বলবা তাই হবে। একেবারের মতো মাফ করে দাও, আমি আর এমন করব না। এই বলেই তুর্যর মুষ্টি থেকে নিজের পা ছাড়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়ল শুভা। এটা তো হবে না, শাস্তি তো তোমাকে পেতেই হবে। এটা বলেই একটা ভিলেনি হাসি দিয়ে গরম শিক দুটো দু হাতে দিয়ে ধরে অন্য হাত দিয়ে শুভার পা শক্ত করে ধরে শুভার পায়ে ঠেকিয়ে দিল গরম শিকটা। আর শুভা ব্যথায় কুকুরে চোখ মুখ খিচে চিৎকার দিল, মা গো, আর বাঁচছি না, বাঁচাও। এই বলেই চিৎকার দিয়ে শুভা ঘুমের মধ্যে। শুভার এমন চিৎকার শুনে শুভার বাড়ির কাছের লোক শুভাকে হালকা ঝাঁকিয়ে বলল, ম্যাডাম কি হয়েছে আপনার? আপনি এমন করছেন কেন ম্যাডাম? শুনছেন? তুলসীর ডাক পেয়ে ভয় পেয়ে হুড়মুড় করে উঠে পড়ে শুভা। তুলসীর তাড়াতাড়ি করে শুভাকে পানি দেয়, আর শুভা কাঁপতে কাঁপতে ঢক ঢক করে পুরো পানিটা খেয়ে ফেলে। ম্যাডাম কি হয়েছে আপনার? আপনি কি আছেন? এভাবে কাঁপছেন কেন? কি হলো ম্যাডাম? দাদাবাবু আর বড় খালামাকে ডাকবো? আপনার কি শরীর খারাপ লাগছে? দাঁড়ান, আমি এক্ষুনি সবাইকে ডাকছি। না না না, তুলসী শোন, দাঁড়া, কাউকে ডাকা লাগবে না, আমি ঠিক আছি। কাকে ডাকার কথা হচ্ছে এখানে? হঠাৎ করে রুমে মিসেস রাহেলা প্রবেশ করলেন। দেখুন না বড় খালামা, আপা মনে হয় কোনো খারাপ স্বপ্ন দেখেছে। ঘুমের মধ্যে কি জানি ছেড়ে দাও ভাগো এসব বলতেছিল। আর আমি যেই ডাক দিয়ে তুললাম, দেখি পুরো শরীর ঘেমে নিয়ে একে অস্থির থর থর করে কাঁপছে। এই কথা শুনেই মিসেস রাহেলার মুখটা শুকনো হয়ে গেল। সে কোনো মতে নিজেকে সামলে তুলসীকে বলল, তুলসী, তুই যা তো, দেখ ওই রুমে দিদিভাই কান্না করছে। কখন থেকে ওকে দুধটা গরম করে খাওয়াচ্ছি, এদিকটায় আমি দেখছি। কিন্তু আবার কিসে কিন্তু? আমি বলছি তো, যা দিদিভাইকে দুধ গরম করে খাওয়া। আচ্ছা বড় খালাম্মা। আর শোন, দিদিভাইকে খাওয়ানোর শেষেই টেবিলে সকালের খাবার সার্ভ করে দে জলদি। তো ম্যাডামকে আজ যেতে হবে জলদি, জানিসই তো আজ একটা বিশেষ দিন।
আচ্ছা আমি এখনই যাচ্ছি। এই বলে তুলসী রুম থেকে চলে গেল। তারপর মিসেস রাহেলা এসে শুভার কাছে বসলো। তারপর শুভাকে বুকে টেনে মাথায় হাত বুলাতে বুলাতে বলল, আজ আবারও ওর স্বপ্ন দেখছিস তাই না? তোকে কতবার বলেছি মা, এসব ভুলে যা, সব নতুন করে শুরু কর। যত এগুলো ভাববি ততই লোকে আরো জেগে বসবে। তুই কি ভুলে যাচ্ছিস মা, তোর একটা ছোট্ট ফুটফুটে মেয়ে আছে? তুই অতীতের কথা ভেবে কিন্তু ওকেও আস্তে আস্তে দূরে ঠেলে দিচ্ছিস। দেখ, আজ তুই তোর স্বপ্ন পূরণ করলি। আজ প্রথম তুই ডক্টর হয়ে হসপিটালের ইন্টার্নিং করতে যাচ্ছিস। আমি চাই এখান থেকে নতুন কিছু শুরু কর মা। তিলক দিদিভাইকে নিয়ে নতুন করে শুরু কর তোর জীবন। মা, নতুন করে শুরু কর বললেই করা যায় না। আমার অতীত আমার পেছনে বিষের মতো তাড়া করে বেড়াচ্ছে। আমি এগুলো মরলেও ভুলতে পারবো না। আর তুমি ভুলে যেও না মা, তিলকও কিন্তু অরই সন্তান। যখনই আমি তিলককে দেখি আমার বারবার অর ছবি আমার চোখের সামনে ভেসে ওঠে বড় মা। আর তুমি যে বলো না এসব স্বপ্ন আমার মনের কল্পনা, কিন্তু আমার এটা একদমই মনে হয় না। ওকে আমার থেকে ভালো কেউ চিনে না মা। আমি অনুভব করতে পারছি বেশ যে ও আবারও আসছে আমাকে নিয়ে যেতে। খুব শীঘ্রই আমাকে নিয়ে যাবে ও। পৃথিবীর কোনো জায়গায় আমি ওর থেকে লুকাতে পারবো না। চুপ কর মা, চুপ কর। আর এসব বলিস না, কিচ্ছু হবে না, আমি আছি। তোর দা ভাই আছে তোর সাথে। আচ্ছা, আজকের দিনটা অন্তত এসব ভুলে যা। সকাল সকাল তোকে হসপিটালে যেতে হবে। এরকম বিষণ্ণ হয়ে গেলে তুই রোগী দেখবি কি করে? প্রথম দিনটা এভাবে নষ্ট করিস না। যা, জলদি ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। আচ্ছা বড় মা শোনো। হ্যাঁ বল। তুলসীকে বলো তিলককে আমার রুমে দিয়ে যেতে। সত্যি বলছিস তুই? তুই তিলক দিদিভাইকে কাছে রাখছিস? হ্যাঁ মা, সত্যি বলছি। হাজার হলেও ও আমার অংশ, ওকে তো ফেলে দিতে পারবো না। তুমি যাও, গিয়ে বলো আমি ফ্রেশ হয়ে আসি ততক্ষণে। এখনই যাচ্ছি মা, এক্ষুনি ওকে পাঠাচ্ছি। তুই যা, ফ্রেশ হয়ে আয় মা। দেখবি আল্লাহর রহমতে তোর দিনটা আজ অনেক ভালো যাবে। ভালো, এই জিনিসগুলো আমার জীবন থেকে উঠে গেছে। প্রতিটা দিন এখন আমার কাছে আতঙ্ক। ফ্রেশ হয়ে এসে অনেকক্ষণ ধরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শরীরের ক্ষতগুলো দেখছে শুভা। আজ 3 বছর হতে চলল, এখনো তুচ্ছের দেওয়া ক্ষতগুলো শুভার শরীরে জ্বলজ্বল করছে। শুভার চোখ পড়ল ওর ডান হাতের পোড়া জায়গায়, যেটা তুজোরেই দেওয়া। এখানে অনেকটাই গাঢ় হয়ে আছে পোড়া দাগটা। জ্বলন্ত গরম আয়রন দিয়ে ওই হাতটা পুড়িয়ে দিয়েছিল তুর্য ওর ওই এক বন্ধুর সাথে হাত মেলানোর জন্য। অথচ ওর কোনো দোষই ছিল না। এখনো মনে পড়ে ওর সেই ভয়ঙ্কর দিনের কথা। তুর্য ওকে একটা পার্টিতে নিয়ে গেছিল ওই রাতে। ওর ওই এক বন্ধুর বিয়ের অনুষ্ঠান ছিল। সেখানে যেতেই ওর এক বন্ধু আমাকে দেখে ছুটে আসে আর অনেকটা জোর করেই মজা করার জন্য কিছু না বলে হাত ধরে নিয়েছিল। আর শুভা ঘাবড়ে গিয়েছিল। তবুও শুভা তুজ্জোর ভয়ে দ্রুত হাতটা সরিয়ে নিয়েছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। তুজ্জোর নজর ঠিকই পড়ে যায়। কত আকুতি মিনতি করেছে, তবুও একটা বারও শোনেনি তুর্য শুভার কথা। সবার সামনে বিয়ের অনুষ্ঠানে তুর্য ওকে শরীরের সমস্ত শক্তি দিয়ে থাপ্পড় মারে। তারপর হাতটা শক্ত করে ধরে টেনে হিঁচড়ে ধরে বাসায় নিয়ে যায়। তারপর সেই হাতটা ধরেছিল ওই হাতটা আয়রন দিয়ে পুড়িয়ে দিয়েছিল। কত চিৎকার, কত আকুতি, কিছুই শোনেনি। শুধু এমনটা করেই ও স্থির থাকেনি। ওর চোখের সামনে ওই রাতেই তুর্য ওর বন্ধুকে কি ভীভৎসভাবে হত্যা করে। কি ভয়ঙ্কর ছিল ওই পরিস্থিতিটা, তা সে সহ্য করে সেই বুঝে। ওই ক্ষতটার ওপর হালকা হাত বুলাতে বুলাতে এসব কথা মনে পড়ে সুভার শরীরে কাঁটা দিয়ে উঠল। এমন সময় তিলককে নিয়ে রুমে প্রবেশ করলো তুলসী। ম্যাডাম আসবো? হ্যাঁ এসো। দ্রুত ক্ষতটা ঢেকে নিয়ে বলল শুভা। ম্যাডাম এই যে তিলক বেবি, ওকে আমি খাইয়ে দিয়েছি। খালাম্মা বললো আপনি নাকি ওকে ডেকেছেন, তাই দিতে এলাম। দাও আমার কোলে। এরপর তুলসী তিলককে শুভার কোলে দিল। আচ্ছা তুলসী, তুমি এখন যাও, খাবারগুলো বড় মার সাথে সার্ভ করে দাও। আমি ওর সাথে কিছুক্ষণ একা কাটাতে চাই। আচ্ছা ম্যাডাম।
এই বলে তুলসী রুম থেকে চলে যায়। আর এদিকে শুভা তিলককে কোলে নিয়ে এক ধ্যানে ওর মুখটার দিকে তাকিয়ে আছে। খিলখিল করে হাসছে তিলক, আর আদো গলায় আওয়াজ করছে শুভাকে দেখে তিলক। তিলকের এমন আচরণ দেখে অজান্তে শুভার মুখে একটা হাসির রেখা ফুটে ওঠে। খুব খুশি হয়েছিস তাই না আমাকে পেয়ে? সত্যি তো, তুই জন্ম দেওয়ার পরে আমাকে পেয়েছিস বা কতটুকু? এই কয়দিন লেখাপড়া চাপে ব্যস্ততায় তোকে সময় দিতেই পারিনি। বলতে পারিস ইচ্ছে করেই তোকে সময় দেইনি, জানিস। আর সব মায়ের মতো আমারও ইচ্ছে করে প্রাণ ভরে মাতৃত্বের স্বাদ নিতে। তুই আমার প্রথম সন্তান, আমারও ইচ্ছে করে তোকে প্রাণ ভরে আদর করি, দিনের বেশিরভাগ সময় তোর সাথে কাটাই। কিন্তু তোর এই যে ধীর স্থির নিষ্পাপ চাহনি, খয়েরি টানা টানা মায়াবী চোখ, তোর এই চেহারা আমাকে তোর কাছে আসতে বাধা দেয় রে। তোর এই চেহারা আমার কাছে বাধা সৃষ্টি করে। শুনতে খারাপ লাগলেও আমি নিরুপায় রে। তুই যে একদম তোর বাবা চেহারা পেয়েছিস। তোর হাসি, তোর ওই চোখ বারবার আমাকে ক্ষত বিক্ষত করে। তোর চেহারায় আমার মনে মায়ার থেকে বেশি আতঙ্ক জাগে তিলক। আমাকে ক্ষমা করে দিস মা। আমি হয়তো কোনোদিনই পারবো না তোকে আর 5টা মায়ের মতো করে টেনে নিতে। এই বলে চোখ বন্ধ করে কাঁপা কাঁপা ঠোঁটে তিলকের কপালে চুমু খেলো শুভা। তারপর নিজের বিছানায় তিলকের ঘুমু ঘুমু চোখ দেখে শুইয়ে দিয়ে তুলসীকে ডেকে ওকে তিলকের কাছে থাকতে বলে ও রেডি হয়ে ঝটপট খাবার টেবিলে চলে গেল। এতক্ষণে এলি? আজ না তোর ইন্টার্নি করার প্রথম দিন? অলরেডি 9টা বাজে, কখন যাবি? রুদ্র ভাই, আসলে তিলকের সাথে একটু খেলছিলাম তাই দেরি হয়ে গেল। কি, তুই সোনামণির সাথে খেলছিলি? আমি ঠিক শুনছি তো? আরে রুদ্র, শুভা একদম ঠিক বলেছে। আজ সকাল হতেই শুভা আমাকে বলে বড় মা একটু তিলককে এই রুমে পাঠিয়ে দেবে। আমি মেয়ের কথা শুনে বেশ খুশি হয়েছি। মা, এটা তো খুশি হওয়ার মতোই কথা। হ্যাঁ রে, এখন থেকে সোনামণিকে একটু সময় দে বোন। বড় মা, আমার দেরি হয়ে যাচ্ছে। তুই কথা এড়িয়ে যাচ্ছিস। সামনের মাসে সোনামণির 2য় জন্মদিন, মনে আছে তো বোন? আমি ঠিক করেছি বড় করে একটা অ্যারেঞ্জমেন্ট করব। অনেক প্ল্যান করেছি। মনে আছে, কিন্তু আমি চাই না তিলকের জন্মদিনে বড় কোনো অনুষ্ঠান হোক। জন্মদিন এমন কোনো বিশাল ব্যাপার না যে এত আয়োজন করা লাগবে। আমি এইগুলো একদম পছন্দ করি না। তোমরাই তোমাদের মতো ছোটখাটো করে কিছু করো। এটা কি বলছিস তুই শুভা? তোর মেয়ের জন্মদিন আর তুই এই কথা বলছিস? এর আগের বারও তুই এমনটাই বলেছিস। বড়মা, আমি ওকে কোনোভাবেই কোনো বিলাসবহুল জীবন দিতে চাই না। যতই বিলাসবহুল জীবন দিব ততই এগুলোর অভ্যাস হয়ে যাবে। আর সামনে অনেক কিছু সহ্য করতে হবে। আর তাছাড়া এসব অনুষ্ঠান আমি পছন্দ করি না। এইসব কি বলছিস তুই শুভা? একদম ঠিক বলছি। তোমরা নিশ্চিত হয়ে বসে থাকলেও আমি পারবো না। আমি জানি ও ঠিক আসবেই। ওর হাত থেকে আমার নিস্তার নাই। শুভা, ও মরে গেছে তুই জানিস, তাও কেন বারবার একই কথা বলিস? তুই এভাবে তোর মেয়েটাকে কষ্ট দিচ্ছিস। এভাবে কল্পনার জগতে তুই না নিজে ভালো থাকবি, আর না তিলককে ভালো রাখতে পারবি। ও মরেনি ভাই, কেন বারবার একই কথা বলিস? এটা আমার কোনো কল্পনা না। তোরা কেউ ওকে আমার থেকে ভালো চিনিস না। আমি অনুভব করতে পারি যে ও আছে আর ও আসবেই। দুনিয়ার সবাইও যদি এসে বলে তুর্য আর নেই, তাও আমি বলবো ও আছে। উত্তেজিত হয়ে বেশ চিল্লিয়ে কথাটা বলল শুভা। আচ্ছা শুভা, একটা কথা বলতো, তুই সত্যি চাস ও ফিরে আসুক? ও ফিরে আসলে তুই খুশি হবি? আমার তো এখন তাই মনে হচ্ছে। তুই যদি চাইতি এইটা যে ও আবার ফিরে না আসুক, তাহলে তুইও আমাদের মতন এইটাই বারবার বলতি আর মানতিও যে ও মরে গেছে, ও আর আসবে না। কিন্তু তার বদলে তোর মুখে একটাই কথা, ও আসবেই। এমন করে তো মানুষ তখনই বলে যখন কেউ তার জন্য অধীর আগ্রহে থাকে। তুই ওকে ভালোবাসিস? জানি না, কিচ্ছু জানি না। আমি শুধু এটুকুই জানি ও আমার জন্য একটা আতঙ্ক, যা আমাকে ছেড়ে কখনো যাবে না। না আমি সেই আতঙ্ক থেকে দূরে যেতে পারবো। বুঝেছিস তুই? শুভা মা আমার, চুপ কর। আচ্ছা শান্ত হ সোনা। আজকের দিনটায় আর এসব মনে করিস না সোনা। রুদ্র তোকেও বলি হারি, আজকেও প্রথম ডক্টর হিসেবে প্র্যাকটিস করতে যাবে হসপিটালে। আর আজকে এসব কথা তুলতে হলো তোর?
কেন রে? কিন্তু মা, কোনো কথা না, চুপ কর। তোর না অফিস আছে, সোজাসুজি অফিসে যা, আর একটা কথাও শুনবো না আমি। ঠিক আছে, যাচ্ছি আমি, আর কিছু বলবো না, কিন্তু ওকে একটু বোঝাও তুমি, এভাবে জীবন চলে না। এই বলেই হন হন করতে করতে অফিসে চলে গেল শুভা। তারপর মিসেস রাহেলা শুভার কাছে গিয়ে ওর মাথায় হাত বুলিয়ে বলল, ছেড়ে দে না মা, খেতে বস। তুই তো জানিস তোর ভাইকে, ও আসলে তোকে অনেক বেশি ভালোবাসতো। একমাত্র বোনকে এমন কষ্ট পেতে দেখে থাকতে পারে না। তুই ওসব মাথায় নিস না, আয় তো খেতে বস। বড় মা, আমার খিদে নেই, তাছাড়া আমার দেরি হয়ে যাচ্ছে, হসপিটাল যেতে হবে, যেতে যেতে আরো সময় লেগে যাবে। সে কি, না খেয়ে যাবে? খাওয়ার পর কিসের রাগ মা? তুমি ভুল বুঝছো মা, আমি মোটেই রাগ করে কিছু করছি না। আপন মানুষের সাথে রাগ কিসের? আমার সত্যিই দেরি হয়ে যাচ্ছে, আমি আসি কেমন। এই বলেই আর কিছু না বলে হন হন করে চলে গেল। প্রায় 1 ঘন্টা পর শুভা হসপিটাল পৌঁছে সেখানে গিয়ে দেখে ওর বন্ধু বান্ধব আগে থেকেই মেডিকেল কলেজের গেটের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে। সরি রে, অনেকক্ষণ অপেক্ষা করতে হলো আমার জন্য, তাই না? তাও তো প্রায় 1.5 ঘন্টা। রোদের মধ্যে দাঁড়িয়ে মুখটা লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছিস না? কিন্তু এইটা বল, তুই তো কখনো দেরি করিস না কাজের ব্যাপারে, তুই খুব সিরিয়াস তাহলে? রাগি রাগি ভাব নিয়ে মিলা বলল, আসলে ওই একটু দেরি হয়ে গেল, বাদ দে না, চল ভেতরে যাই, প্রফেসর নিশ্চয়ই চলে এসেছে। রিচি বলল, চল। তিনজনে বেশ তাড়াহুড়ো করে ল্যাবে ঢুকলো। সেখানে আগে থেকে বাকি ছাত্রছাত্রীরাও উপস্থিত ছিল, যারা ফাইনাল ইয়ার কমপ্লিট করে ইন্টার্নি করার জন্য প্রস্তুত। ওরা ল্যাবে ঢোকার সাথে সাথে একজন প্রফেসর ল্যাবে এলেন আর বললেন, হ্যালো স্টুডেন্টস, আজ তোমাদের জন্য একটা বিশেষ দিন। আজকে থেকে তোমরা ইন্টার্নি শুরু করবে। বুঝতে পারছি সবাই বেশ উত্তেজিত। সব ছাত্রছাত্রী হ্যাঁ বোধক উত্তর দিল সমস্বরে। গুড, তবে তোমাদের জন্য আমার কাছে একটা গুড নিউজ আর একটা ব্যাড নিউজ আছে। প্রথমে ব্যাড নিউজ বলি, তোমাদের বলা হয়েছিল তোমরা আমার আন্ডার ইন্টার্নি করবে, আমাকে অ্যাসিস্ট করবে। আমি খুব খুশি ছিলাম। তোমাদের মতো ব্রাইট স্টুডেন্টের, বিশেষ করে শোভা, যে পুরো মেডিকেল কলেজে পুরো স্টুডেন্টের রেকর্ড ব্রেক করে হাইস্ট স্কোর করেছে ফাইনাল এক্সামে, তাকে অ্যাসিস্ট হিসেবে গাইড করতে পারবো। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলছি, এবার আর তা হলো না। একটা আর্জেন্ট কাজে আমাকে ইমিডিয়েট অ্যাবর্ড যেতে হবে, তা আবার 1 বছরের জন্য। প্রফেসরের এমন কথা শুনে সবাই বেশ চিন্তায় পড়ে গেল। পুরো ল্যাবে শোরগোল পড়ে গেল। শুভা বেশ কৌতূহলী হয়ে স্যারকে জিজ্ঞেস করলো, স্যার, তাহলে আমাদেরকে গাইড করবে কে? আমার জানা মতে এই মেডিকেল কলেজের একমাত্র আপনিই বেস্ট নিউরোলজিস্ট, তাহলে আপনি চলে গেলে। বলছি শোভা, আগে ব্যস্ত হও না। তোমরা আমার স্টুডেন্ট, আমি নিশ্চয়ই তোমাদের ব্যবস্থা না করেই এত বড় সিদ্ধান্ত নিব না। হ্যাঁ, আমি ক্লাস নিতে পারবো না ঠিকই, সেজন্য আমি তোমাদের দায়িত্ব আমার একজন বিশ্বস্ত স্টুডেন্টের হাতে দিয়ে যেতে চাই। তোমরা নিশ্চয়ই আব্রাহাম তুরাগের নাম শুনেছ, বিশ্বের বড় বড় নিউরোলজিস্টের মধ্যে এখন অন্যতম। আর আমার পরিবর্তে আমি ওকে বলেছি তোমাদের অ্যাসিস্ট করার জন্য। আজ ও এসেছে মেডিকেল কলেজে, এটাই গুড নিউজ। এটা তোমাদের জন্য একটা গুড লাক বলতে পারো, যে এত বড় নিউরোলজিস্ট তোমাদের গাইড করবে। আর শোভা, আমি তোরাকে বলেছি তোমার ব্রিলিয়ান্ট রেজাল্টের কথা, ও শুনে খুব খুশি হয়েছে আর তোমাকে বলেছে ওকে অ্যাসিস্ট করার জন্য। এটা তোমার জন্য খুব ভালো একটা সুযোগ। এই কথা শুনে পুরো ক্লাসের সবাই বেশ খুশি হলো। সবাই একজন আরেকজনের সাথে কানাকানি করছে। শুভও কথাটা শুনে বেশ এক্সাইটেড। ওর তো জীবনে এই একটাই স্বপ্ন যে ওর বাবার স্বপ্ন পূরণ করবে, ডাক্তার হবে। আর সেটা যদি বেস্ট কারোর ট্রেনিংয়ে হয় তাহলে ও রোগীদের বেস্টটাই দিতে পারবে। হঠাৎ করে শুভা ওর অত্যন্ত পরিচিত অনাকাঙ্ক্ষিত একটা কণ্ঠস্বর শুনতে পেল। শুভার পিছন ঘুরে সেই কণ্ঠস্বরের মালিককে দেখতে খুব ভয় লাগছে। ওর যেন মনে হচ্ছে কোনো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে চলেছে। শুভার এভাবে চোখ মুখ খিচে পিছনে ঘুরে থাকা দেখে ওর বান্ধবী ওকে জোর করে সামনে ঘুরিয়ে দেয়। শুভা যেই সামনে ঘুরে মানুষটাকে দেখে ওর চোখগুলো বড় বড় হয়ে যায়। ওর পুরো শরীর থরথর করে কাঁপতে থাকে, ভয়ে ওর শরীর ঘামতে থাকে। কাঁপা কাঁপা কণ্ঠে অজান্তে ওর মুখ থেকে বের হয়ে আসে, তুর্য।
শুভর ভয়ে পুরো শরীর কাঁপছে থরথর করে। লোকটা যতই এগিয়ে আসছে ওর হার্টবিট যেন দ্রুত হয়ে আসছে। হঠাৎ করে ও চারিদিকে কেমন অন্ধকার হয়ে মাথার মধ্যে কেমন ঘুরতে লাগলো। ওর হাত দিয়ে মাথাটা চেপে ধরে নিজেকে স্থির রাখার চেষ্টা করলো, কিন্তু তাও আস্তে আস্তে ওর শরীর নিস্তেজ হয়ে আসলো। আস্তে আস্তে ওর চোখ বন্ধ হয়ে এক সাইডে ঢুলে পড়ে যেতে নিল। ও দেখলো তুর্য ওর দিকে দৌড়ে আসছে। ব্যাস এতটুকু দেখেই তারপর চোখটা বন্ধ করে যেই নিচে পড়ে যেতে নিল, অমনি শুভাকে ধরে ফেললো লোকটি। তারপর ওকে কোলে তুলে নিল। ক্লাসের সবাই শুভার এমন সেন্স হারানো দেখে ব্যস্ত হয়ে পড়ল। প্রফেসর নাফিস, যিনি এতক্ষণ ক্লাসে উপস্থিত ছিলেন, সে ব্যস্ত হয়ে বলল,